মা, মামা এবং স্বয়ং মহসিন ভাইয়ের কাছ থেকে শোনা। মহসিন আলী সম্পর্কে আমার নানার দূর সম্পর্কের আত্মীয়, অর্থাৎ আমার নানার দূর আত্মীয় নাতি। তো উনি সম্পর্কে আমার ভাই হচ্ছেন, তাই আমি গল্পে ওনাকে ভাই বলে সম্বোধন করছি। এবার সরাসরি ঘটনায় চলে যাই। চলনবিল এলাকার লোক হওয়ায় মহসিন ভাইয়ের ছিল প্রচুর মাছ ধরার নেশা। তার বয়স তখন আনুমানিক 16-17 বছর। সঠিক বয়স তার নিজেরও মনে নেই। দিন নেই, রাত নেই, তিনি যখন তখন মাছ ধরতেন। সালটি 1987, বর্ষা প্রায় শেষ। হুলহুলিয়া গ্রামের বন্যার পানি অনেকটাই কমে গেছে, তারপরেও কিছু অংশ জলার মতো হয়ে রয়েছে। এই জলার মতো জায়গায় বিলের পানিতে ভেসে আসা মাছগুলো আটকে যায়। এরকমই একটা জলার খোঁজ পান মহসিন ভাই। সেই জলায় নাকি অনেক মাছ আছে। ব্যাস, তিনি শোনার সাথে সাথে ঠিক করে ফেলেন অন্য কেউ সকালে গিয়ে মাছগুলো ধরে ফেলার আগেই তিনি রাতের মধ্যেই সব মাছ ধরে ফেলবেন। তিনি ঠিক মধ্যরাত বেছে নেন মাছ ধরার সময় হিসেবে। আনুমানিক রাত 2টা থেকে 3টার দিকে একটি হ্যারিকেন এবং খোলই, এটা আঞ্চলিক ভাষা, বলতে পারেন মাছ রাখার ঝুড়ি বা বাস্কেট, সেটি হাতে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে হাঁটা দেন। চারিদিক শুনশান, কাদাময় রাস্তা, আকাশে পূর্ণ পূর্ণিমার চাঁদ, চারিদিকে ঝিঝি পোকার ডাক। সেই শুনশান কাদাময় রাস্তার নীরবতা ভেঙে ছপ আওয়াজ তুলে মুখে গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে চলেছেন মহসিন ভাই। দিনের বেলায় চুপ করে গিয়ে জায়গাটার একটি অংশে 2 ধারে কাঁদা দিয়ে লেপে বান্ধাল বা কাদার তৈরি বাঁধ বানিয়ে রেখে আসেন। এখন গিয়ে শুধু পানি ছেঁকে মাছ ধরা, এসব কিছুই তার মাথায় ভর করেছিল। এমন সময় হঠাৎ তিনি চমকে ওঠেন। তার কিছু দূর সামনে দিয়েই আরেকজনকে যেন হেঁটে যাচ্ছে। মহসিন ভাই ভাবতে লাগলেন, তার সামনে যে লোকটি হাঁটছে সে হয়তো দিনের বেলা তাকে বান্ধাল দিতে দেখে ফেলেছে, আর সে এখন মাছ চুরি করতে বের হয়েছে। তিনি ভাবেন লোকটির পিছু নেবেন। পিছু করতে করতে কিছু দূর আসার পর মহসিন ভাই পায়ে কাঁদা লেগে পিছলে পড়ে যান। তিনি কোনো মতে নিজেকে সামলে নিয়ে সামনে তাকাতে দেখেন এতক্ষণ যে ব্যক্তিটির পিছু নিচ্ছিলেন সেই ব্যক্তিটি উধাও। সে যেন এক মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। রাস্তার বাম পাশ ধরে বয়ে চলেছে বিখ্যাত চলন বিল, আর ডান পাশে অর্ধডোবা ধানি জমি। তার হুঁশ ফিরে আসে। এ তো সে ভুল রাস্তায় এসে পড়েছে। তার গন্তব্য সে অনেক পেছনে ফেলে রেখে এসেছে। তিনি উল্টো ঘুরে হাঁটা দেন। 5 মিনিটের মতো সময় লাগে তার ওই জলা জায়গাটায় পৌঁছাতে। তার মাথায় তখন মাছ ধরার চিন্তা। লোকটার কথা তিনি ভুলেই গেছেন। জলাটায় হাঁটুর একটু নিচ পর্যন্ত পানি। মহসিন ভাই পানি ছেঁকা শুরু করলেন। ছেঁকতে ছেঁকতে একসময় পানি কমে আসে। তিনি হাত দিয়ে মাছ ধরে খোলয়ে রাখছিলেন। হঠাৎ করেই জায়গাটায় আবার নতুন করে পানি ঢুকে হাঁটু পর্যন্ত উঠে যায়। তিনি হ্যারিকেনের আলোয় দেখলেন কিছু একটা তার বান্ধাল ভেঙে দিয়েছে। তিনি আবার কাদা দিয়ে বান্ধাল তৈরি করে পানি ছেঁকা শুরু করলেন। কিছুক্ষণ পর আবারও বান্ধাল ভেঙে পানি ঢুকে পড়ল। আবার তিনি বাঁধ ঠিক করলেন। কিছু একটা বারবার তার এই বান্ধাল ভেঙে দিচ্ছে। এইভাবে কিছুক্ষণ চলার পর তিনি ভাবলেন, না, এইভাবে মাছ ধরা যাবে না, কালো অন্য ব্যবস্থা নিতে হবে। এই ভেবে তিনি সেখান থেকে রাস্তায় উঠে আসেন এবং সামান্য কিছু মাছ ধরেছেন যা তা খোলয়ে ভরে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকেন। কিছু দূর আসার পর তার হাতে থাকা হ্যারিকেনটি হঠাৎ নিভে যায়। হ্যারিকেনের তেল ফুরিয়ে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি তো তেল ফুরোবার কথা না। যাই হোক, চাঁদনি রাত, চারিদিকে চাঁদের আলো ঠিকরে পড়েছে। এই আলোয় দিব্যি পথ চলা যায়। তার চোখ আবার রাস্তার দিকে যেতেই হঠাৎ আবার সেই লোকটিকে তিনি সামনে দেখতে পেলেন। লোকটি আপন মনেই হেঁটে চলেছে। লোকটির পরনে সাদা চকচকে ঢিলে ঢালা পাঞ্জাবির মতো আলখেল্লা, মাথাটা সেই সাদা কাপড়ের টুকরো দিয়েই ঢাকা। এর আগের বার মহসিন ভাই পরনের কাপড় অতটা খেয়াল করেননি, কিন্তু এবার তিনি খেয়াল করেছেন। তার মনে কৌতূহলের সৃষ্টি হয় যে তাদের গ্রামে এমন বেশভূষার একটু
একটি লোকও তো নেই, আর এত রাতে কেই বা এমন পোশাক পরে বের হয়েছে। এবার তিনি অবাক হয়ে যান। লোকটির পরনের কাপড়ে এক ফোঁটাও কাদার দাগ নেই, কিন্তু রাস্তাটা এতটা কর্দমাক্ত যে হাঁটলে কাদার দাগ কাপড়ে লাগবেই, সেটাই স্বাভাবিক। আরও একটি বিষয় লক্ষ্য করলেন, চাঁদের আলোয় লোকটির ছায়া মাটিতে পড়ছে না। তার মনের ভেতর একরাশ অস্বস্তি আর ভয় এসে ভর করল। মহসিন ভাই ভাবতে থাকেন, একে না ঘাটানোই ভালো। আপন মনে হেঁটে যাচ্ছে, যাক, তিনিও ততক্ষণে বাড়ির অনেকটাই কাছে চলে এসেছেন। এবার যা হতে চলেছে তা ছিল তার জন্য বিভীষিকাময়। তিনি এগুলো চিন্তা করছিলেন, হঠাৎ তার পেছন থেকে কেউ একজন নারী আর পুরুষ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, পেছনে তাকাবি না, একদম পেছনে তাকাবি না, আমি খেয়েই চলে যাব। মহসিন ভাই ঘাবড়ে গিয়ে সেটাই করে বসেন। তিনি পেছনে তাকান। পেছনে তাকিয়ে তিনি যা দেখতে পান তা কেউ কখনো দেখতে চাইবে না। তিনি দেখেন এটা সেই লোক যে তার সামনে দিয়ে এতক্ষণ হাঁটছিল। তিনি পেছনে তাকিয়ে দেখেন সেই লোকটি উধাও হয়ে গেছে, তার পেছনে কেউ নেই। এখন সেই লোকটি তার সামনে দাঁড়ানো। মহসিন ভাই লোকটির চেহারার বর্ণনা দিতে গিয়েও আমি লক্ষ্য করেছি তার শরীরে তখন কাঁটা দিয়ে উঠেছিল। লোকটির চেহারার বিবরণ ছিল এরকম, তার চোখ দুটোকে যেন ঘেলে দিয়েছে, মুখের মাংস পচে গিয়ে তাতে পোকা লেগেছে। সেই জিনিসটি তার খলই থেকে মাছ বের করে খাচ্ছে। এই যেন এক নারকীয় দৃশ্য। তার শরীর থেকে পচা মাংস আর নর্দমার অসহনীয় গন্ধ বের হচ্ছে। মহসিন ভাই নিজেকে সামলাতে না পেরে বমি করে ফেলেন। তিনি কোনো মতে উঠে দাঁড়িয়ে খোলই আর হেরিকেন ফেলে দিয়ে বাড়ির দিকে দৌড় দেন। তার কানে আবারও নারী পুরুষ মিশ্রিত কণ্ঠ ভেসে আসে, তোকে মানা করেছিলাম। এবার একই বাক্য সে বারবার বলে যাচ্ছে, তুই মরবি, তুই মরবি, তুই মরবি। কিছুক্ষণ পরে ক্রমশই শব্দটা মিলিয়ে গেল। তিনি দৌড়াতে দৌড়াতে তার বাড়ির হেসেল ঘর বা রান্নাঘরের কাছে এসে পৌঁছান। তিনি চারিদিকে চোখ বুলালেন, না, কোথাও সেই লোকটিকে আর দেখা যাচ্ছে না। তাদের হেসেল ঘরের পাশে ছিল টিউবওয়েল। তিনি সেখানে গিয়ে হাত পা পরিষ্কার করতে শুরু করলেন আর জোরে জোরে তার আম্মা আব্বাকে ডাকতে শুরু করলেন। তারা বেরিয়ে আসলে হয়তো ভয় কমবে, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। সে হঠাৎ তার পেছনে কিছু একটার উপস্থিতি টের পেল। হঠাৎ করে আবারও সেই কণ্ঠস্বর, তুই মরবি। মহসিন ভাই এবার পেছনে না তাকিয়েই এক দৌড়ে হেসেল ঘরে গিয়ে একটি মাটির ঢোকসা, এটা আঞ্চলিক শব্দ, মাটির গোল পাত্র, সেটি নিয়ে টিউবওয়েলের দিকে ছুঁড়ে মারেন। এর পরের অংশটুকু তিনি তার আব্বা আম্মার কাছে শোনেন। তাদের বর্ণনা অনুযায়ী তার আব্বা আম্মা ফজরের ওয়াক্তে নামাজ পড়তে উঠে অজু করতে গিয়ে টিউবওয়েলের কাছে আসতেই দেখেন তার ছেলে অর্থাৎ মহসিন ভাই হেসেল ঘরের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরের দিন সকালে তার জ্ঞান ফিরে আসে পাগল অবস্থায়। ঘটনার 6 মাস পেরিয়ে গেলেও মহসিন ভাইয়ের পাগলামির সমস্যাটা যেন দিন দিন বেড়েই চলছিল। অনেক ডাক্তার, কবিরাজ সবাইকে দেখানো হয়েছে, কোনোভাবেই কিছু কাজ করছিল না। তারপর তাকে নিয়ে যাওয়া হয় এক তান্ত্রিক কবিরাজের কাছে। সঙ্গত কারণে আমি তার নাম ঠিকানা কিছুই উল্লেখ করতে পারছি না, কিন্তু নাম বললে সিংড়া থানার বয়স্করা অনেকেই চিনবেন। তো সেই কবিরাজ মহসিন ভাইকে প্রথমে দেখেই বলেন, তোদের ছেলে অনেক বড় ভুল করেছে, ওর পেছনে ঘুরে তাকানোটা ঠিক হয়নি। মহসিন ভাইয়ের আব্বা আম্মা এসবের কিছুই বুঝতে পারেন না। কবিরাজ বলেন, 11 দিন পরে আবারও পূর্ণিমার রাত, সেই রাতে তোর ছেলেকে নিয়ে আমার আসনে বসব। ততদিনে এই তাবিজ ওকে বেঁধে রাখতে বলবি, আর ও যেন এই তাবিজ এই কয়েকটা দিন এক মুহূর্তের জন্য না খোলে, আর আমি গিয়ে তোদের বাড়ি বন্ধ করে দিয়ে আসবো। 11 দিন পর আসছে পূর্ণিমার রাত। এরই মাঝে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে। অন্য কোনো দিন সেগুলো আলাদাভাবে পাঠাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমরা কি জানো, শুধুমাত্র এখানেই তোমরা একটি স্পষ্ট প্রতিশ্রুতি সহ একটি আসল অন্য কোনো দিন সেগুলো আলাদাভাবে পাঠাবো ইনশাআল্লাহ। সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। কবিরাজ একটি অন্ধকার ঘরে বসে চক্র এঁকে মাঝখানে একটি মোম জ্বালিয়ে চক্রের ভেতরে বসেন, অর্থাৎ
তিনি চক্রের ভেতরে বসেন আর মহসিন ভাইকে বাইরে বসান। শুরু হয় কবিরাজের মন্ত্র পড়া। হঠাৎই বাইরে প্রচণ্ড ঝড় ওঠে। মনে হয় মাটির ঘরটি ধুলোয় লুটিয়ে পড়বে। আবার মুহূর্তের মধ্যে বাইরে সবকিছু নিস্তব্ধ। মহসিন ভাইয়ের আব্বা আম্মা বাইরে দাঁড়িয়ে তার জানালার একটা ছিদ্র দিয়ে সবটা দেখছিলেন। তারা দেখেন মহসিন ভাইয়ের মুখ দিয়ে লালা ঝরছে, আর সেই চক্রের ভেতরে ঢোকার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। এবার কবিরাজ তার ঝোলা থেকে একটি কাঁচি, বাঁশের পুরনো শান্তি অর্থাৎ চিকন লাঠি আর একটি ছোট শিশিতে রাখা এক প্রকার কালো তেল জাতীয় পদার্থ বের করেন। কবিরাজ সেই তেল জাতীয় পদার্থ শান্তিতে মাখাতে মাখাতে বলেন, বল তুই কেন এর পিছু নিয়েছিস? এবার জিনটা নীরবতা ভেঙে রাগান্বিত স্বরে বলে, তুই মরবি। এবং সে বারবার একই কথা বলতে থাকে। কবিরাজ এবার মহসিন ভাইকে শান্তি দিয়ে সজোরে আঘাত করেন। জিনটি চিৎকার করে বলে, লাভ হবে না, কোনো লাভ হবে না, আমি ওকে না মেরে যাব না। এবার কবিরাজ মন্ত্র পড়া শুরু করেন। মনে হচ্ছে ঘরের ভেতরে ঝড় উঠেছে। এক মুহূর্তের জন্য মনে হলো ঘরটি উড়ে যাবে। কবিরাজ আবারও আঘাত করেন এবং বলেন, ছেড়ে দে, এই শরীর ছেড়ে দে, কেন এসেছিস? জিনটি বলে, একদিন দিনের বেলা ও আমার যাতায়াতের পথে বাধা সৃষ্টি করে, এই জন্যই আমি ওকে মারবো, মেরেই ফেলবো। তুইও বাঁচবি না, তোকেও মরতে হবে। কবিরাজ ধমকের সুরে বলেন, চুপ, ও একটা মানুষ, ও বোঝে নাই তোর চলার পথ ওটা। ওকে তুই এই মুহূর্তে ছেড়ে চলে যাবি, না হলে তোকে বোতলবন্দি করব। জিন কোনোভাবেই রাজি হচ্ছিল না। মহসিন ভাইয়ের শরীর ছেড়ে যেতে সে মোটেও রাজি নয়। কথা কাটাকাটির এক মাঝে কবিরাজ তার ঝোলা থেকে একটি স্বচ্ছ কাঁচের ফাঁকা বোতল বের করেন। এবার জিন চিৎকার দিয়ে বলে, তোর কর্মের কসম, আমাকে বোতলবন্দি করিস না, আমি এর শরীর ছেড়ে দিচ্ছি, কিন্তু এর শরীরে এতটা মাস থাকার কারণে আমি একে ছেড়ে যাবার পরেও ওর অস্বাভাবিকতা থেকে যাবে। এই বলেই জিনটি চলে গেল। মহসিন ভাই মাটিতে লুটিয়ে পড়ল। মহসিন ভাইয়ের আব্বা আম্মা ঘরে প্রবেশ করেন এবং দুজনই কান্নায় ভেঙে পড়েন। কবিরাজ একটি বোতলে কিছু পানি নিয়ে কিছু একটা পড়ে মহসিন ভাইয়ের মুখের ওপর ছেটাতেই তার জ্ঞান ফিরে আসে। কবিরাজ বলেন, তোদের ছেলেকে জিন অবশ্যই ছেড়ে গেছে, কিন্তু এতদিন ওর শরীরে থাকায় কিছু ক্ষতি সে করে ফেলেছে। কবিরাজ তার মা বাবাকে তলোয়ারের তেল অর্থাৎ কবিরাজি মন্ত্রপুত তেল ব্যবহারের পরামর্শ দেন। বলেন, এই তেল যেন প্রতি পূর্ণিমা এবং অমাবস্যার রাতে তার ছেলের শরীরে মালিশ করা হয়। এরপর মহসিন নানা চাকরির খোঁজে রাজশাহীতে চলে আসলে তার চিকিৎসা সেখানেই বন্ধ হয়ে যায়। তার কথাবার্তা এবং হাঁটাচলায় এখনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। তিনি রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডে চাকরিরত অবস্থায় আছেন। তার বর্তমান ঠিকানা শিরোইল মঠপুকুর, রাজশাহী। তিনি মোবাইল নম্বর জানাতে অনিচ্ছুক। আমার কাছে আরও এরকম অজস্র ঘটনা আছে, ইনশাল্লাহ সময় করে লিখব, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। চমৎকারভাবে লিখেছেন আপনি। একটা ঘটনা যেটা বেশ প্রচলিত একটা ঘটনায় আমি বলবো, এই মাছ ধরতে গিয়ে। তারপরেও আপনার সেই বর্ণনাগুলো খুবই অন্যরকম এবং অবশ্যই ভালো লেগেছে আপনার ঘটনাটি। আশা করব লিসেনাররাও আমার সাথে একমত হবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আমি যদি এখন আপনাদের প্রশ্ন